আচ্ছা, গতিবিদ্যা চ্যাপ্টারটা আহামরি তেমন ইম্পর্টেন্ট না। যে টপিক গুলো আর কি এখানে যা আছে ওগুলা পড়লে মোর দেন এনাফ, তোমার শুধু সেক না অন্যান্য ভার্সিটির প্রিপারেশনও হয়ে যাবে। পাশাপাশি হলো গিয়ে সেকের জন্য এখানে কিছু জিনিস আছে যে মানে বললামই তো আগের ক্লাসে যে যদি তোমাদের ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার পড়া থাকে এই দুইটা না পড়লেও হবে সেকের জন্য ইন্ডিভিজুয়ালি। বাট ম্যাথের জন্য আমি বলবো যে তোমরা একটু পড়ো, তাহলে তোমাদের দুই ক্ষেত্রেই উপকার হবে। মেইন যে টপিক বা ফার্স্ট যে টপিক সেটা হলো গিয়ে আমাদের এখানে, আচ্ছা এক মিনিট। আচ্ছা, আমাদের আজকে ফার্স্ট যে টপিক সেটা হলো দূরত্ব আর সরণ নিয়ে একটু ডিসকাস করা লাগবে আমাদের। আহ দূরত্ব জিনিসটা হলো কি মোট কতটুকু পথ আমরা অতিক্রম করছি, আর সরণ জিনিসটা হলো শেষ অবস্থা থেকে আদি অবস্থা বাদ দিলে যে দূরত্বটা থাকবে সেটাই হলো সরণ। সরণ হলো গিয়ে তোমার মনে করো যে একটা মানে দূরত্বতে আমরা যেমন টোটালটা কাউন্ট করি, সরণটাতে হবে হলো শেষ অবস্থা মাইনাস আদি অবস্থা, এইটাই হলো। তো এখন দেখো দূরত্ব স্কেলার রাশি, সরণ হলো ভেক্টর রাশি, এই জিনিসটা হলো একটু ডিফারেন্ট। এটা কাইন্ড অফ থিওরি দিতে পারে, সেকে বলা যায় না। তো আমরা এই দুইটা বিষয় একটু আরেকটু ডিটেলসে জানি এক্সাম্পল দেখে। এক্সাম্পল হলো এই যে দেখো এখানে আছে এক্সাম্পল। আচ্ছা, এক্সাম্পলে যদি আমরা যাই, এখানে দেখো এ পয়েন্ট থেকে যদি আমি শুরু করি, আমার এ থেকে বি, দেন বি থেকে সি, তারপর আবার এ তে আসতে আমার টোটাল দূরত্ব কত লাগবে আর টোটাল সরণ কত লাগবে। যদি আমি দূরত্ব হিসাব করি তাহলে এ থেকে বি তে যাইতে 3, 3 থেকে সি তে যাইতে 4, 3 + 4, তারপর হলো সি থেকে এতে আসতে, এটা যেহেতু আমার পিথাগোরাস তাহলে এখানে আমার হবে হলো 4² প্লাস 3² = 5। তো আবার আসতে লাগবে হলো 5, 5×3 = 8, 8×4 = 12, আমার টোটাল দূরত্ব হলো 12। কিন্তু যদি আমি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আবার এতে আসি, তাহলে দেখো টোটাল কিন্তু আমার আদি অবস্থা ছিল এ, আবার হলো এন্ডিং অবস্থাও আমার এ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সরণ হবে হলো গিয়ে 0। সো মেইন ডিফারেন্স জিনিস যেটা হলো সেটা হলো সরণের ক্ষেত্রে আমার হলো আদি অবস্থাটা মাইনাস করতে হয়, আর দূরত্বের ক্ষেত্রে টোটালটা আমার কাউন্ট করতে হয়। এই হলো একটা ডিফারেন্স। আর এখান থেকে তেমন আহামরি তেমন কিছু আসে না। আমরা নেক্সট নেক্সট টপিকে চলে যাই। একটু তাড়াতাড়ি যাব কারণ স্টুডেন্ট কম, স্টুডেন্ট কম কি স্টুডেন্ট নাই। তা আমি আমার মতো করে ক্লাস করে যাই, পরে তোমরা রেকর্ড দেখে নিও। তো এখানে দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটার জন্য আমাদের সলভিং প্রসেসের জন্য একটা শর্টকাট লাগবে, সেটা হলো এই যে এখানে সাইডে লেখা আছে, এটা হলো যে গড় দ্রুতি। গড় দ্রুতির জন্য যে শর্টকাটটা আমরা ইউজ করবো সেটা হলো 2u1u2 /u1 + u2। এখানে ইউ1 আর ইউ টু জিনিসটা কি সেটা যদি আমরা ফাইন্ড আউট করতে চাই তাহলে হলো যে কোনো মানে দুইটা আমার বেগ দেওয়া থাকবে, এই দুইটা বেগের মধ্যে যে কোনো একটাকে আমি ইউ1 ধরবো, আরেকটাকে আমি ইউ2 ধরবো। এখন আমি চাইলে 3টাকে আমি ইউ1 ধরতে পারি, আবার 4টাকেও ইউ1 ধরতে পারি, আমার ধরার উপর ডিপেন্ড করে আমার আনসার আসবে। তো এখানে আমার বলছে গড় গতি বের করতে, আমি যদি এইটাকে ইউ1 আর এটাকে ইউ2 ধরি তাহলে 2 × 3 × 4, নিচে আসতেছে আমার হলো গিয়ে 3 + 4 7। আর যেহেতু আমার এখানে নিচে 7 আসছে, যেটা দিয়ে কাটাকাটি করা পসিবল না, তাহলে আমার একটা ভগ্নাংশের সংখ্যা আসবে। সেকের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা পয়েন্ট আকারে লিখো না, এরকম ভগ্নাংশ রেখে দিও। পয়েন্ট আকারে লিখলে ধরো তুমি 2 ঘর পর্যন্ত লিখছো, বাট টিচাররা চাইতেছে 3 ঘর পর্যন্ত আনসার, দরকার নাই, তুমি এরকম ভগ্নাংশ আকারে লিখে দিবা, দ্যাটস এনাফ। আচ্ছা, তাহলে আমরা যদি পরের কোয়েশ্চেনটাতে শিফট করি, এইখানে দেখো এখানে আমাদের চাইছে কি একজন সাইকেল চালক সাইকেল চালিয়ে পূর্ব দিকে 5 মিটার এবং উত্তর দিকে 12 মিটার গেল, লোকটির সরণ কত? তো সরণ যেহেতু চাইছে, আমি ফার্স্টে পূর্ব পশ্চিম আইডেন্টিফাই করি, এটা যদি আমার পূর্ব দিক হয় এটা পশ্চিম হবে, দেন এটা হবে হলো উত্তর। তো সেই ক্ষেত্রে আমার হলো পূর্ব দিকে গেছে 5, দেন গেছে কি উত্তর দিকে গেছে 12। আমার স্মরণের জিনিসটা কি আদি অবস্থা থেকে মানে কি বলে অন্ত অবস্থা থেকে আদি অবস্থা বাদ দিলে যে ডিস্টেন্সটা থাকে সেটাই আমার স্মরণ। তো এইখানে হলো আমার 5 চলে গেছে, এখানে আমার 12 চলে গেছে, এখান থেকে এটা ডিস্টেন্সটা কত? পিথাগোরাস যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এটা হবে আমার 13। এরকম কিছু ভ্যালু আছে যেগুলো কিনা আমাদের মুখস্থ রাখতে হবে, যেমন 5 12 13, 3 4 5, তারপরে এরকম আরো সামথিং কিছু আছে, এগুলো গুগলে সার্চ দিলে তোমরা পেয়ে যাবা। আমরা নেক্সট কোয়েশ্চেনে শিফট করি। যে এখানে সেম জিনিস, এখানে গড় ব্যাগ চাইছে, গড় ব্যাগের জন্য আমাদের হলো গিয়ে মোট সরণ, এই যে এই ফর্মুলা গুলো তোমরা দেখে রাখবা, গড় বেগ গড় দ্রুতি, এগুলো দেখলেই এনাফ। আর এখানে যে স্লাইডে যে কোশ্চেন গুলো আছে এগুলো সবগুলো তোমরা অ্যাটলিস্ট
কোয়েশ্চেন ব্যাংক সলভ করো বা না করো, এই স্লাইডের বা এই মানে নোটটার যতগুলা কোয়েশ্চেন আছে সবগুলা যেন সলভ করো, না হলে আর কি তোমাদের নিজেদেরই ক্ষতি হবে আলটিমেটলি। কারণ একটা চ্যাপ্টারকে তুমি হেলাফেলা করে কোয়েশ্চেন করলা না বা সলভ করলা না, যেহেতু তোমাদের 12টা চ্যাপ্টার, কোয়েশ্চেন আসার পসিবিলিটি বেশি আছে। একটা কোয়েশ্চেন আসলেও তুমি যদি না পারো তোমার 1 নাম্বার কম, আর একটা নাম্বারের জন্য 0.25 এর জন্য মানুষের চান্স মিস যায়, সেখানে 1 নাম্বার হিউজ। আচ্ছা, আমরা এখন টাইপ 2 তে শিফট করি। টাইপ 2 হলো আমাদের বেগ আর হলো ত্বরণ বের করা। ধরো আমাকে এটা এটা এই চ্যাপ্টারটা, এই দুইটা টপিকের জন্য আমার যে জিনিসটা দরকার হবে সেটা হলো গিয়ে ডিফারেন্সিয়েশন। তো ধরো আমাকে দেয়া থাকলো হলো একটা ডিস্টেন্স এস, তো সেটা থেকে আমার হলো বেগ বের করা লাগবে আর ত্বরণ বের করা লাগবে। তো সেই ক্ষেত্রে আমি যদি এসটাকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমার বেগ আসতেছে, এই যে দেখো ডিটি মানে হলো সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছে। তারপর হলো গিয়ে ত্বরণ যেটা করছে সেটা হলো বেগ যেটা পাইছি আমি সেই বেগটাকে আবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছে। আইদার তুমি বেগ বের করে ত্বরণে যাইতে পারো শিফট করে, অথবা তুমি এস যেটা আসবে সেটাকে 2বার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে তারপরে ত্বরণে যেতে পারো। এই যে এখানে দেখো 2 আছে, তার মানে হলো 2বার ডিফারেন্সিয়েট করছে। আমরা একটা কোয়েশ্চেন সলভ করলে হয়তো বা বুঝতে পারবো। যেমন এই প্রথম কোশ্চেনটা দেখো, এখানে আমাদের বলছে কি যে একটি বস্তুর বেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে 3, আর হলো সরি, এখানে দেয়া আছে বেগ 3 সেকেন্ড পর 8 মিটার পার সেকেন্ড এবং 5 সেকেন্ড পর 12 মিটার পার সেকেন্ড হয়, তাহলে ত্বরণ কত? তো এখানে যেহেতু আমার কোনো ডিস্টেন্স দেওয়া নাই, আমার এখানে কোনো কিছুই করা লাগতেছে না, আমি জাস্ট একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলে আমার আনসারটা চলে আসতেছে। এটা একটা খুব ইজি কোয়েশ্চেন ছিল। দেখো এখানে আমার কি হবে, এ কি ডিভি বাই ডিটি না, তো আমার এখানে হবে ডেল ভি। এখানে আমি যদি ইয়া করি, আমার কি 12 আছে 8 আছে, আমি বিয়োগ করে দিব। ডেল মানে হলো একটা থেকে আরেকটা বিয়োগ করে দেওয়া, এটা মানে একটা কাইন্ড অফ কমন সেন্স। তো আমি এখানে যদি বিয়োগ করে আমার 4 আসতেছে, আর টি এর ক্ষেত্রে আমার এখানে কি আসতেছে 5 - 3, আমার আসতেছে 2। তো কাটাকাটি করলে আমার আলটিমেটলি 2 আসতেছে। তারপর যদি আমরা এই কোশ্চেনটাতে যাই, দেখো এই কোশ্চেনটাতে আমাকে কি বলছে, একটি বস্তু, এটা ইম্পর্টেন্ট আছে, একটি বস্তু এস দেওয়া আছে, মানে একটা ডিস্টেন্স, এই সূত্রানুসারে রৈখিক গতিতে চলমান, 3 সেকেন্ড পর এর বেগ ও ত্বরণ কত? তা আমি কি বলছি, আমার যদি এস দেওয়া থাকে ওইটাকে একবার ডিফারেন্সিয়েট করলে আমি বেগ পাবো, 2বার ডিফারেন্সিয়েট করলে আমি ত্বরণ পাবো। তো আমি ডিফারেন্সিয়েট করি কিসের সাপেক্ষে, ডিফারেন্সিয়েট করতে হবে আমাদের টাইমের সাপেক্ষে। তো আমার এস কি দেওয়া আছে, এস ইকুয়াল টু হাফ টি টু দি পাওয়ার কিউব দেওয়া আছে প্লাস 2t। আমি যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমার পাওয়ারটা সামনে চলে আসে আর পাওয়ার 1 কমে যায়। তাহলে আমি যদি s1 করি ডিফারেন্সিয়েট, ধরো আমি প্রথমবার ডিফারেন্সিয়েট করতেছি, 3/2 থাকলো আর টি স্কোয়ার হলো। আর সেই ক্ষেত্রে এখানে যেহেতু টি এর পাওয়ার 1 আছে, 1টা সামনে চলে আসলো। তারপরে হলো গিয়ে 2 থাকলো আর টি এর পাওয়ার 1 কমে যাবে। টি এর পাওয়ার ছিল আগে 1, এখন 1 কমে হইতেছে 0। কোনো কিছুর পাওয়ার 0 হয়ে যাওয়া মানে হলো সেটা 1 হয়ে যাওয়া। তাহলে আমার আলটিমেটলি s1 বা ভি জিনিসটা আমার কি আসতেছে, যেটা বলছিলাম একবার ডিফারেন্সিয়েট করলে আমার ভি আসবে বা বেগ আসবে, তাহলে আমার আসতেছে হলো 3/2 টি স্কোয়ার প্লাস 2। এখন আমি এইটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি পাবো, আরেকবার ডিফারেন্সিয়েট করলে আমি ত্বরণ পাবো। তাহলে আমার ত্বরণের জন্য কি হবে, যদি আমি আবার এই যে 2 আছে, পাওয়ার 2টা সামনে চলে আসবে, 3/2, আর পাওয়ার 1 কমে যাবে, কমে গেলে 1 হবে। আর 2 এর সাথে আমার টি এর পাওয়ার কত, 0। 0 সামনে আসলে পুরোটাই 0 হয়ে যেতেছে আলটিমেটলি। বা এমনিও যদি হিসাব না করো যে 2 হলো আমার একটা কোনো মানে চলক ছাড়া মান বা একটা হলো ধ্রুবক মান, এই ধ্রুবক মানকে আমি ডিফারেন্সিয়েট করলে আমার 0ই আসে। যেভাবেই করো না কেন আইদার ওয়ে এটা 0ই আসতেছে। তো সেক্ষেত্রে আমার এর ভ্যালু কত আসতেছে, 3t। এখন আমাকে কোশ্চেনের পরের পার্টটুকু কি বলছে, 3 সেকেন্ড পর, তাহলে আমার টি এর ভ্যালু কত, 3। 3 সেকেন্ড পর আমার এর ভ্যালু কত আসতেছে, 3 × 3 9, আর এখানে আমার আসতেছে হলো 9 × 3/2। ভি এর ক্ষেত্রে আসতেছে হলো গিয়ে আমার 27/2 প্লাস 2। এটাকে ক্যালকুলেট করলে যে মানটা আসবে ওটাই হবে হলো গিয়ে আমার ইয়া। তোমরা চাইলে হাতে কলমে করতে পারো, আমি এত কিছু না দেখাইলাম কারণ আমাদের হলো 40 মিনিটের মধ্যে অনেকগুলা টপিক কভার করতে হবে। তো এই যে দেখো এখানে করছে, প্রথমে একবার ডিফারেন্সিয়েট করছে, দেন আরেকবার ডিফারেন্সিয়েট করছে, ডিফারেন্সিয়েট করার পর আমার একটা মান আসছে, দেন ওই মানটাকে হলো ওরা রাখছে। এই যে বি এর ক্ষেত্রে আমার আসছে কত, 15.5, আর এ আসছে হলো আমার 9। আচ্ছা, তারপরে হলো এখানে দেখো সেম কোয়েশ্চেন, মানে এখানে বলছে ত্বরণ কত, ত্বরণের জন্য আমাকে 2বার ডিফারেন্সিয়েট করতে হবে। 2বার ডিফারেন্সিয়েট করলে আমার প্রথমবারে হবে হলো টি স্কোয়ার হয়ে যাবে, সামনে 3 আসবে। তারপরে হলো গিয়ে 2টা সামনে চলে এসে 8 হয়ে যাবে, টি থাকলো আর 1 এর জন্য 0 আসবে। আবার যখন ডিফারেন্সিয়েট করবো তারপর আমার 6 আসতেছে, টি থাকতেছে, আর 8 এর জন্য 8t এর জন্য 8 থাকতেছে। দেন এখানে আমি মান বসাবো, কত বসাবো, টি সময়ে। তো এইটাই, যেহেতু এখানে আমার সময় উল্লেখ করে না, আনসার এইটাই, যে আনসার এইটাই।
এগুলো তোমরা নিজেরা করো, এগুলো ইজি আছে। 5 মিনিট আইদার তুমি মিনিটে রাখলা অথবা মিনিটটাকে সেকেন্ডে নিলা। 5 × 60, 300 মিনিট ইউজ করবা, এই যে এখানে 300 সেকেন্ড ইউজ করছে। তারপরে হলো আরেকটা টপিক, সেটা হলো গিয়ে আমাদের আহ এই টপিকটা আসলে ইম্পর্টেন্ট আছে, সেকের জন্য বলো বা যে কোনো কিছুর জন্য বলো, এই টপিকটা ইম্পর্টেন্ট আছে। আর এখানে কিছু শর্টকাট দেয়া আছে, এই শর্টকাটের মধ্যে সবচেয়ে বেশি যেটা আসে, মানে কোনো মানে যদি আমার তক্তার ম্যাথ আসে, এইটা থেকে আমার আসবেই। যে এটা দেখো এখানে বলছে কি, বেগ হাফ বা 50% হারালে বা n = 2 হলে এস প্রাইম হবে হলো s/3। এরকম কিছু শর্টকাট আছে, তোমাদের নোটটা দিয়ে দেওয়া হবে, তোমরা ওগুলা দেখে নিও। আর এখানে সবকিছুর জন্য মানে যখন কিনা আমার বেগ 1/n অংশ হবে, তখন আমার এস প্রাইম হবে হলো s × n - 1 হোল স্কোয়ার / 2n - 1। এই ফর্মুলাগুলো মনে রাখো। ফর্মুলাগুলো মনে রাখার জন্য তোমরা যেটা করতে পারো, যে সবগুলা মানে চ্যাপ্টারের সবগুলা ফর্মুলা একসাথে লিখে টেবিলের সামনে বা বিছানার সাথে যখন ঘুমাবা, ঘুমাইতে যাওয়ার আগে একবার দেখলা, ঘুম থেকে উঠে একবার দেখলা, তাহলে তোমাদের ফর্মুলাগুলো মনে থাকবে। একটা জিনিস কি, ম্যাথ শুধু যে ম্যাথের জন্য তা না, ম্যাথ কিন্তু আমাদের ফিজিক্সেও লাগে, তারপর হলো কেমিস্ট্রিতেও কিন্তু অনেক ম্যাথমেটিক্যাল টার্মস আমাদের ইউজ করতে হয়। তো ম্যাথ আলটিমেটলি সব জায়গাতেই আছে। অনেক সময় দেখা যায় যে বায়োলজিতেও আমাদের ম্যাথ লাগতেছে, যেমন মনে করো যে আমাদের একটা চ্যাপ্টার ছিল না, যে জেনেটিক্স বের করতে গেলে এইখান থেকে এই পার্সেন্ট ওই পার্সেন্ট বাবা থেকে আসে, নানা থেকে আসে, দাদা থেকে, হ্যান ত্যান অনেক কিছু। তো ম্যাথ আসলে সব জায়গাতেই। আচ্ছা, এইখানে আমাদের হলো আমরা কিছু কোয়েশ্চেন করি। দেখো এখানে কি বলছে, যে একটি লক্ষ্যস্থলে গুলি ছুড়লে গুলিটি, তোমাদের কিছু বলার থাকলে ক্লাস নোটটা দিলে ভালো। আচ্ছা, এইটা তো তোমরা ক্লাসটা আবার দেখলে তোমাদের জন্য বেটার হবে, কারণ আমি যদি আমার নিজের নোট মনে করো, এই যে দেখো আমি হিজিবিজি করে লিখছি, এগুলা যদি আমি দেই র্যান্ডমলি, কেউ একজন দেখলে বলবে এগুলা কি। তো এই কারণে আমি ফ্রেশ নোটটা দেই। আর হলো ক্লাসটা তো রেকর্ড করা থাকে, ওটা তো তোমাদেরকে প্রোভাইড করা হয়, তো তোমাদের যদি কোনোটাতে প্রবলেম হয়, তুমি ওই টাইমটাতে যে তুমি দেখতে পারতেছো, কারণ অলরেডি ক্লাসটা রেকর্ডেড থাকতেছে। এই কারণে আমি আমার মানে দাগানো পার্টটুকু দেই না। যদি চাও তাহলে আমি এই দুইটাই দিতে পারি, একটা হলো গিয়ে যে ক্লাস নোটটাও দিতেছি, প্লাস লেখার পরে যেটা থাকতেছে ওইটাও দিতেছি। আচ্ছা, দেখা যাক কি হয়। আমরা এই কোশ্চেনটাতে আসি। এই কোশ্চেনটাতে আমাদের কি বলছে, যে একটি লক্ষ্যস্থলে গুলি ছুড়লে গুলিটি 0.06 মিটার ভেদ করার পর অর্ধেক হারায়, আর কত দূর গুলিটি প্রবেশ করবে। অর্ধেক হারাইলে আমি কি বলছিলাম, যে আমাদের একটা শর্টকাট আছে s/3, ডিরেক্ট আমরা s/3 বসাই দিব। আমাদের দেওয়া আছে কত, এইটা। এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে আমার হলো গিয়ে জাস্ট এখানে 2 চলে আসবে, 0.02। এটার জন্য আমার করাও লাগতেছে না, আমি কোশ্চেন থেকেই আনসারটা বের করতে পারবো। তো তোমাদের এরকম অনেক কিছু কোশ্চেন থাকবে, যেগুলো জাস্ট তোমরা কোশ্চেন অ্যানালাইসিস করে বুঝতে পারবা, তোমাদের খাতা কলমে করা লাগবে না। বহুপদীর ক্ষেত্রে দেখাইছিলাম হয়তো বা কয়েকটা ম্যাথ এরকম ভাবে। যাই হোক, এখন আসি এইটাতে। দেখো এখানে আমাদেরকে কি বলছে, যে 10 মিটার পুরো লক্ষ্যস্থলে গুলি ছুড়লে গুলিটি 4 সেন্টিমিটার পুরো ভেদ করার পর বেগ 2/3 অংশ হারায়, আর কত দূর প্রবেশ করবে। এইখানে করছে কি, শর্টকাট ইউজ করছে। তুমি চাইলে শর্টকাট ইউজ করতে পারো, অথবা এই যে এইখানে যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো। এখন দেখো শর্টকাট যেহেতু আছে, এইটা সবচেয়ে বেশি ইউজড হয়, তো সেই ক্ষেত্রে এইটা মুখস্থ রাখলা। বাকিগুলা মুখস্থ না করে এই ফর্মুলাটা ইউজ করবা। এমন ভাবে ইউজ করার মানে ম্যাথ গুলা সলভ করবা, বা এমন বেশি ভাবে ইউজ করবা যাতে তোমার মনে করো পরীক্ষার হলে তোমার মানে কলম ধরলেই যেন তোমার হাতটা চলতে থাকে। কারণ এখানে দেখো কতগুলো শর্টকাট, একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, তারপরে এখানে একটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, টোটাল 8টা শর্টকাট তো তোমার মনে রাখা পসিবল না। তুমি একটা মনে রাখলা, আর বাকিটার জন্য মেইন সূত্র থেকে তুমি নিজের মতো করে ইমপ্লিমেন্ট করলা, ওইটা বেটার হবে। আচ্ছা, এই শর্টকাটটা তোমরা চাইলে নিজেদের মতো করে করো। সবকিছু মানে আসলে সবগুলো কোশ্চেন যদি আমি করে দেই, তাহলে কোনো লাভ নাই। তোমরা যদি বুঝো, তোমরা নিজেরা করতে পারবা, আমার বিশ্বাস। আর এত দূর পর্যন্ত যেহেতু আসছো, এরকম ম্যাথ গুলো তোমাদের পারা উচিত। এখন দেখো এখানে একটা লেখা আছে, যে বেগ 1/n অংশ হারালে আরো ভেদকৃত তক্তার সংখ্যা হবে n/2। এই জিনিসটা সেকের জন্য দরকার নাই। সেকের জন্য জাস্ট হলো যে কত দূর প্রবেশ করবে আর কয়টা তক্তার, সরি, তক্তার বেগ রিলেটেড একটা ম্যাথ আছে, ওগুলা পড়বা। সেকের জন্য এইগুলা দরকার নাই, এগুলা কোনো দরকার নেই। এই জিনিসটারও দরকার নেই, বুলেট থামাতে তক্তার সংখ্যা। এই জিনিসটা তোমরা যদি জানতে চাও, তাহলে হলো ইউটিউবে ক্লাস পাবা। মনে করো যে আচ্ছা, এটা বুঝাইতে গেলে পরে ক্লাস টাইম শেষে যদি টাইম থাকে আমি এটা বুঝাই দিব, সমস্যা নেই। আমরা ম্যাথে যাই। দেখো এখানে কি বলছে, তক্তা ইকুয়াল টু বেগ স্কোয়ার, এই জিনিসটা তোমরা মাথায় রাখো, তক্তা ইকুয়াল টু বেগ স্কোয়ার। এখন আমাদের এখানে বলছে যে বেগ 3 গুণ করলে কতটি তক্তা ভেদ করতে পারে। 3 গুণ করছে, 3 স্কোয়ার 90। তারপরে বলছে যে কি, 16টি তক্তা ভেদ করতে কত গুণ বেগ লাগবে।
তো তক্তা ইকুয়াল টু বেগ স্কোয়ার হলে বেগ হবে হলো রুট ওভার তক্তা, এরকম ভাবে। আর একটা ম্যাথ আছে কোশ্চেন ব্যাংকে, দেখবা যে ওইখানে বলছে যে একটা তক্তা ভেদ করতে পারে হলো এত টাইমে, তারপরে হলো গিয়ে তোমার ওইটাতে বেগ স্কোয়ার করা লাগে, বেগ স্কোয়ার করার পরে আমার হলো গিয়ে আবার আরেকটা সংখ্যা দিয়ে গুণ করতে হয়। আমি কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেনটা খুঁজে তোমাদেরকে দিয়ে দিব নি ম্যাটেরিয়ালস গ্রুপে, তো তোমরা ওইটা একটু দেখো। ওই টাইপের কোশ্চেনটাতে আসলে অনেকেরই প্যাচ লাগে। এখন আমার কাছে কোশ্চেনটা নাই আপাতত, আমি কোশ্চেনটা কালেক্ট করে তোমাদেরকে প্রোভাইড করব, তোমরা ওই কোশ্চেন গুলো একটু দেখে যাও, সেকের জন্য দরকার আছে ওইটা। তারপরে দেখো এখানে যে টপিক সেটা হলো রৈখিক গতির সমীকরণ সমূহ। এই সমীকরণ গুলা কিন্তু আমরা সেই ক্লাস, কোন ক্লাস থেকে, 7 8 থেকে পড়ে আসতেছি, তাই না? তো এইখানে আমাদের হলো গিয়ে এই জিনিসগুলো বেসিক জিনিস, আশা রাখি তোমরা এগুলো পারবা। তারপরে একটু দেখো স্লাইডে যে ভি আছে, এ আছে, এস আছে। তারপর হলো ভি এর আরেকটা সূত্র, যেটাতে কিনা টি ছাড়া। তারপর হলো এ এর আরেকটা সূত্র যেটা টি ছাড়া। তারপর হলো তোমার এখানে সমবেগ হলে এস এর ক্ষেত্রে কি হয়। আবার হলো গিয়ে এইখানে হলো ভি এর জায়গায় তোমার হলো আরেকটা ফর্মুলা লাগানো যায়, u+v/2 ইন্টু টি, এরকম অনেকগুলো ফর্মুলা ইউজ করা যায়। তুমি যদি সূত্র জানো তাহলে তুমি ক্রিটিক্যাল ম্যাথ গুলো সহজে অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু তুমি যদি সূত্র না জানো বা সূত্রটা কোত্থেকে আসছে, মেইন সূত্রটা যদি না জেনে তুমি শর্টকাট গুলো জানো শুধু, তাহলে তোমাদের জন্য আসলে কোয়েশ্চেন সলভ করা টাফ হয়ে যাবে। তো আমি বলবো অ্যাটলিস্ট ফর্মুলা গুলা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, ওগুলো একটু জেনে রাখো। হিউজ অ্যামাউন্ট অফ টাইম আছে, বারবার বলতেছি অনেক টাইম আছে, তোমাদের ডিটেলসে পড়ার সুযোগ আছে। তো এই চ্যাপ্টারটা আসে না বইলা বা এই চ্যাপ্টারটা কম ইম্পর্টেন্ট বলে এটা স্কিপ করলা, লাভ নাই আসলে। কারণ একটা ম্যাথ যদি আমাদের সেকের রেজাল্ট যদি দেখায় না, আসলে রেজাল্টটা পাবলিশ করে না যে কে কত মার্ক পাইছে, বাট ডিফারেন্সটা খুব কম থাকে, যে 0.25 এর কারণে অনেক ধরনের ডিফারেন্স, মনে করো যে ধরো যে 10তম হয়েছে বা 11তম হয়েছে, এদের ডিফারেন্স ধরো 25। আবার মনে করো যে 12তম হয়েছে, তারও 25। এখন এটা হিসাব করছে কিভাবে, হয়তো বা নেগেটিভ মার্কিং যার বেশি ছিল, নেগেটিভ মার্কিং তো নাই, মানে কে কয়টা ভুল করছে ওইটা হয়তো বা কাউন্ট করে করছে, যেমন ডিউ প্রযুক্তি ইউনিটে এই জিনিসটা করে। নেগেটিভ মার্কিং থাকে না, বাট ভুলের উপর ডিপেন্ড করে মার্ক করা হয়। এখানে দেখো, এখানে আমাদের একটা কোয়েশ্চেন বলছে যে একটি গাড়ি সরল রৈখিক পথে স্থির অবস্থা থেকে, তো স্থির অবস্থা থেকে চললে আমার হলো গিয়ে u0, স্থির অবস্থা থেকে চলে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ, আমার হলো এ দেওয়া আছে, তারপর হলো টি দেওয়া আছে, 5 সেকেন্ড চললো। এরপর সমবেগে 10 সেকেন্ড, সমবেগে মানে কি, এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা আমার দিতে হবে। 10 সেকেন্ড চললো, তারপর 3 সেকেন্ড সমমন্দনে চলছে, সমমন্দনে চলার ক্ষেত্রে আমার হলো এ হবে হলো নেগেটিভ। তারপরে কি তার গতিবেগ হয়েছে হলো ভি, গতিবেগ 7 হয়েছে, মানে হলো গিয়ে আমার শেষ বেগ যেটা, মানে ভি, ভি হয়েছে আমার আলটিমেট, ভি হয়েছে আমার 7। উক্ত মন্দনের মান কত, আমার এখানে চাইছে কি, এখানে যা চাইছে কোনো কাহিনী করার দরকার নেই, আমার কাহিনী করতে হবে হলো মন্দনের মানটা বের করতে হবে। এখন মন্দন জিনিসটা কি, মন্দন জিনিসটা হলো জাস্ট ত্বরণ, ওইটা হলো নেগেটিভ ভার্সনটা। তো এখানে আমাদের প্রথম থেকে কিছু হিসাব করতে হবে, ডিরেক্ট আমরা মন্দনে জাম্প করতে পারবো না। প্রথমে আমাদের কি হয়েছে, প্রথমে হয়েছে যে সেই স্থির অবস্থা থেকে একটা ত্বরণ নিয়ে চলছে, তাহলে এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার ভাবে গেছে সে। যাওয়ার পরে সে একটা বেগ পাইছে, সে এখানে যাওয়ার, মনে করো যে এখান থেকে শুরু করছে যাওয়া, এখানে সে মানে সমত্বরণে গেছে। যাওয়ার পরে এখান থেকে এইটুকু সে সমবেগে গেছে, দেন এইখান থেকে সে গেছে হলো গিয়ে আহ মন্দনে। তো সেই ক্ষেত্রে এইখানে আসার পরে তার একটা বেগ হয়েছে শেষ বেগ, এইখানে শেষ বেগটা আবার হলো তার সমবেগের জন্য আহ শুরুর বেগ বা আদি বেগ। তো এই সমত্বরণের শেষ বেগটা আমাদের বের করতে হবে, সেটা হলো ভি সমান সমান u+at। আমার প্রথম ক্ষেত্রে ইউ ছিল 0, এ কত, এ হলো আমার 2, টি হলো আমার 5। তাহলে আমার এই ক্ষেত্রে ভি হলো গিয়ে 10। এই ক্ষেত্রে ভি মানে এটা হলো সমবেগের ক্ষেত্রে ইউ। তারপরে কি, সে সমবেগে যাওয়ার পরে কি করছে, সে হলো সমমন্দনে গেছে, বেগে যাওয়ার পর সে এইখানে আসার পর তার আরেকটা ভি হয়েছে, ভি প্রাইম হয়েছে। এই ভি, ভি প্রাইমটা হবে হলো গিয়ে সমমন্দনের ক্ষেত্রে ইউ প্রাইম। বুঝতে পারতেছে বিষয়টা কি হয়েছে, এখানে জাস্ট আপডেট হইতেছে একবার, মানে সে এখানে আসলো, এখানে আসার পর ভিটা ইউ হয়ে গেছে, দেন এখানে আসার পর আবার সে একটা ভি পাইছে, ওই ভিটা আবার অন্য কারণের জন্য তার হলো ইউ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখানে আমার ভিটা কি হবে, যেহেতু সমবেগে যাইতেছে, ভি সমান সমান s/t। তো আমার এইখান থেকে আমি ভি পাইতেছি কি, আমার ভি তো সেম থাকতেছে, সমবেগে গেলে আমার ভি সেম থাকতেছে, তো এইখানেও আমার কি থাকতেছে, 10ই থাকতেছে। তো 10 থাকার পরে আমার এখানে কি বলছে, যে সমমন্দনে চলার পরে গতিবেগ 7 হয়েছে, মানে আলটিমেট শেষ বেগটা হয়েছে আমার 7। আর এখানে আমার ইউ প্রাইম কি ছিল, ইউ প্রাইম হয়েছে আমার হলো 10। এখন
এ বের করার ফর্মুলা কি? এ বা ত্বরণ বের করার ফর্মুলা হলো এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো আমার ভি কত? 7। 7 মাইনাস 10 ডিভাইডেড বাই কত? টি কত? আমার 3 সেকেন্ড চলছে। 7 মাইনাস 10/3 করলে আমার আলটিমেটলি আসতেছে হলো -1। এখন আমরা বের করছি ত্বরণ, ত্বরণের মান তো নেগেটিভ হয় না। যেহেতু আমার এই মানটা নেগেটিভ আসছে, তার মানে এটা হলো মন্দন আইডেন্টিফাই করতেছে বা মন্দনকে রিপ্রেজেন্ট করতেছে। তো আমাদের কোশ্চেনে চাইছে উক্ত মন্দনের মান কত, তাহলে আমাদের মন্দনের মান হলো 1। আমি এটা অনেক ভেঙে ভেঙে করাইছি, বাট তোমরা চাইলে এটা অনেক ফাস্ট ওয়েতে করতে পারো। তোমাদের অ্যাপ্রোচের উপর ডিপেন্ড করতেছে তোমরা কিভাবে করবা। আবার তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে হলো এখানে টোটাল ডিস্টেন্স সে কতটা পার করছে এটা বের করা। টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সটা বের করে তোমরা। তোমাদেরকে আসলে এখন আমার হোমওয়ার্ক দিতেও কেমন যেন লাগে, কারণ তোমাদেরকে আমি একটা টাস্ক দিছিলাম, তোমরা করো নাই। যাই হোক, সমস্যা নাই। এই কোশ্চেনটা দেখো যে এখানে কি বলছে। এইখানে বলছে যে স্থির অবস্থান থেকে একটি ট্রেন 10 মিটার/সেকেন্ড সমত্বরণে, স্থির অবস্থায় u = 0 সমত্বরণে, তার মানে হলো আমার এ আছে, এর মান হলো 10, চলার সময় 125 মিটার দূরত্বে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে। তো আমার হলো যে ওই ডিস্টেন্সে, একটা ডিস্টেন্স আছে, ওই ডিস্টেন্সে আমার ভি কত হবে ওইটা আমাকে বের করতে বলছে। তো এখানে দেখো, এখানে সলভিং প্রসেসটা দেওয়াই আছে। আমার এখানে কিন্তু টি এর কোনো ঝামেলা নাই। তো আমার কি ভি বের করতে বলছে, আমার টি এর কোনো ঝামেলা নাই। তো টি ছাড়া ভি এর ফর্মুলা কোনটা? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 ওই ফর্মুলাটা এখানে ইউজ করছে। জাস্ট এইটুকুই। তো তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তোমাকে কি বের করতে বলছে, আর ওইটার জন্য আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব। এইটুকু করতে পারলেই তুমি হলো গিয়ে স্থিতিবিদ্যা গতিবিদ্যার মানে ম্যাথ গুলা সলভ করতে পারবা। তারপরে দেখো এখানের এই কোয়েশ্চেনটা তোমরা পারবা। এইটা এইটা এটাও পারবা। তোমাদেরকে এইটা দেখাই দেই। উম, কোনটা? বাঘের একটা ম্যাথ আছে, এই যে বাঘের ম্যাথটা দেখাই দিই। যে এখানে বলছে কি, এখানে বলছে গিয়ে, এটার জন্য আমার স্ক্রিনে আঁকা কি করা লাগবে। আচ্ছা, শুরু করি। আমাদেরকে বলছে, ধরো এইখানে আমি আঁকলাম, একটা রেখা আঁকলাম। প্রথমে বলছে যে একটি বাঘ 8 মিটার, মানে একটি বাঘ 8 মিটার সামনে একটি হরিণকে দেখতে পেল। ধরো এইখানে আমার কি আছে, আমরা ধরি এইখানে আছে হলো আমাদের বাঘ ভাই আছে, তারপরে হলো 8 মিটার, এইটুকু ডিস্টেন্স হলো 8 মিটার এখান থেকে এইটুকু। আর এইখানে আছে হলো হরিণ। তা এখন আমাদের বলছে কি যে হরিণকে দেখতে পেয়ে স্থির অবস্থা থেকে 1 মিটার/সেকেন্ড ত্বরণে তার পেছনে দৌড়াতে থাকে। বাঘ কি করে? বাঘ হলো গিয়ে স্থির অবস্থা থেকে u = 0 থেকে সমত্বরণে দৌড়াতে থাকে। তো সেই ক্ষেত্রে আমার ফর্মুলা কি হবে? হাফ হাফ এ টি স্কোয়ার হবে। যেহেতু আমার u 0, তাহলে ইউটি পুরো অংশটাই 0 হয়ে যেতেছে। তারপরে কি যে হরিণটি টের পেয়ে 3 মিটার/সেকেন্ড সমবেগে চলতে থাকে। তো হরিণ কি করে? সমবেগে, সমবেগ হলে s = vt ফর্মুলা আমার দিতে হবে। এখন বলছে যে কতক্ষণ পর এবং কত দূরত্ব অতিক্রম করে বাঘটি হরিণকে ধরতে পারবে। আমাকে কিন্তু বলে নাই যে ধরতে পারবে কি পারবে না, আমাকে অলরেডি বলে দিছে যে ধরতে পারবে। ধরো এক্স ডিস্টেন্স পার করার পরে বাঘ আর হরিণ এখানে আইসা, মানে মানে হরিণ যখন এখানে আসবে বাঘও এখানে চলে আসবে, মানে হলো বাঘ হরিণকে ধরতে পারবে। এখন আমাকে বের করতে বলছে কতক্ষণ পর, মানে এখানে আলটিমেটলি টি দেন হলো এস। তো আমি টি বের না করে এস বের করতে পারবো না। তো আমাকে টি বের করার জন্য হলো গিয়ে এই দুইটার মধ্যে একটা ইকুয়েশন ফর্ম করতে হবে। তো ইকুয়েশন ফর্ম করার জন্য দেখো এই পাশে আমার আছে কি, এই পাশে আছে হলো s = হাফ এ টি স্কোয়ার, তারপরে কি আছে? একটা ডিস্টেন্স আছে, এটাকে আমরা s1 দেই। ডিস্টেন্সটা হলো কি? ডিস্টেন্সটা হলো 8। তারপরে কি আছে? তারপরে হলো আমার হরিণের পার্টটুকু আছে। তো ওইটাকে আমরা আলাদা পার্টে লিখি s2 = vt। এইভাবে হবে আমাদের ফর্মুলা। তো আমরা এখন পুরাটাকে মানে সাজায় লিখি, তাহলে আমাদের কি আসতেছে? মানে আমি 2টাকে রিমুভ করার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার থাকতেছে হলো at² + 16 = 2vt। এখন আমার এর মান কত? আমার এর মান হলো 1 আর বি এর মান হলো 3। আমি যদি মান বসাই তাহলে আমার হলো এখানে t² + 16 থাকতেছে, আর বি এর মান যদি আমি 3 বসাই আমার এখানে 6t থাকতেছে। তো আমি যদি সবগুলাকে এক পাশে নিয়ে আসি তাহলে আমার আসতেছে হলো -60 + 16 = 0। তো মিডল টার্ম করলে আমার কি আসে? যে মিডল টার্ম করলে আসতেছে 8 দুগুণে, মানে 8 দুগুণে 16 আসতেছে। তো আমি সেই ক্ষেত্রে এইটাকে যদি -80 + 2t করি +16 দিই, আমার মিডল টার্ম হয়ে গেছে। তারপরে এইটাকে যদি আমরা এখানে বাকিটুকু লিখি,
টি স্কোয়ার মাইনাস 8t প্লাস 2t প্লাস 16 ইকুয়াল টু 0। এটাকে সলভ করলে আমাদের আসছে t-8 ইন্টু টি প্লাস 2 ইকুয়াল টু 0। তো আলটিমেটলি সলভ করলে আমাদের আসতেছে 8 আর -2। তো এখন দেখো, সময় কি কখনো ঋণাত্মক হইতে পারে বা নেগেটিভ হইতে পারে? পারে না। তো আমরা -2 নিতে পারবো না। তো আমাদের এখানে আমাদের সলভের ক্ষেত্রে টাইম কত হবে? টাইম হবে হলো 8 সেকেন্ড। মানে হলো গিয়ে বাঘ যখন নাকি ধাওয়া শুরু করে তার 8 সেকেন্ড পরে হলো হরিণকে ধরতে পারে। তো আলটিমেটলি আমার হলো বলছে যে এখানে ডিস্টেন্সটা বের করতে, বাঘের থেকে ডিস্টেন্সটা বের করতে গেলে আমার টোটাল ডিস্টেন্স কি করতে হবে, যে এইখানের এটা বের করতে হবে প্লাস এইটা, তারপরে এস ইকুয়াল টু ভিটি, সবগুলা যোগ করে আমার একটা ডিস্টেন্স বের হবে। ওইটা আমাকে সলভ করতে হবে। আচ্ছা, আমরা দেখি কিভাবে আমরা করতে পারি। তো আমাদের করার জন্য এখানে দেখো, এই যে এই পার্টটুকুতে দেখো যে আমরা টি বের করছি, টি বের করার পরে পুরো এস বের করছি, হাফ এটি স্কোয়ার। দেন হলো আমাদের টোটাল ডিস্টেন্সটা বের হয়ে গেছে, যে কত ডিস্টেন্সে আমরা হলাম গিয়ে হরিণটাকে ধরতে পারছি। 8 সেকেন্ডে ধরতে পারছি, আর হলো 32 মিটার পরে আমরা হরিণটাকে ধরে ফেলছি। এই হলো আমাদের এই কোয়েশ্চেনটার সলভ। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারো, না হলে নেক্সট কোয়েশ্চেনে শিফট করব। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে হলো মানে আমাদের কিছু গ্রাফ আছে, এই গ্রাফ গুলা হলো গিয়ে আহ গ্রাফ লাগে না তেমন একটা, গ্রাফ লাগে না, আহামরি দরকার নাই গ্রাফের। তারপরে তোমরা চাইলে দেখতে পারো। এখানে কিছু গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন আছে, এগুলাও তেমন একটা দরকার পড়ে না। সেকের জন্য তেমন একটা গ্রাফ রিলেটেড ম্যাথ দরকার নাই, তারপরেও তোমরা নোট দিব, এখান থেকে দেখে নিও, বেটার হবে। আচ্ছা, এখানে ওই যে আমাদের বাঘের ম্যাথটা ছিল না, বাঘের ম্যাথের টাইপের ম্যাথ, এটা তোমরা হোমওয়ার্ক দিলাম, করো। ইজি আছে, এখানে সলিউশন দেওয়াও আছে, তোমরা চাইলে করতে পারবা। তারপরে এটা হলো মানে ইঞ্জিনিয়ারিং এর সিকিউরিটির ম্যাথ, বাট এটা অনেক ইজি। এটা তোমরা জাস্ট দেখলে এখানে সলিউশন দেওয়া আছে। মানে এই নোটটাতে এত সুন্দর করে নোট করা ছিল, আমি নিজেও পার্সোনালি এই নোট ফলো করে পড়ছিলাম। তো এখানে সলিউশন দেয়া আছে। তোমরা যদি সলিউশন না বুঝো বইলো, বাট এখানে সলিউশনটা আগে দেখো যে কি করছে বা কি করার ট্রাই করছে। আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হলো গিয়ে আমাদের তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব টপিক। এইটা হলো গিয়ে আমি ফিজিক্স সেন্টার্স এর কাছে পড়তাম, ফিজিক্স সেন্টার্স এর ওইখানের আর কি নোট ছিল। তো এটা কে নোট করছে মনে নাই, একটা ছেলে না মেয়ে ওটাও মনে নাই। ফিজিক্স সেন্টার্স এর নোট আর কি, এখানে লেখা মানে ফিজিক্স সেন্টার্স এর লোগোই আছে। আমার নোটগুলা সব হলো বাড়িতে, মানে ঢাকাতে, সো আমি নোট যেহেতু আনি নাই, তো ওদের নোটগুলাই আমাকে এখন আপাতত পড়াইতে হইতেছে। আচ্ছা, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে ফর্মুলাটা একটু ডিফারেন্ট হয়। নর্মালি এস এর সূত্র কি? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ফিজিক্স সেন্টার্সে আপনি পড়ছেন? হ্যাঁ, আমি ফিজিক্স সেন্টার্সে পড়ছিলাম। ফিজিক্স সেন্টার্সে প্রত্যাবর্তন 2-এ ছিলাম, ওইখানে ভালো রেজাল্টে করতাম। লাক ছিল হয়তো বা সেকে পড়ার, তো আপাতত সেকে আছি। আচ্ছা, এটা হলো নর্মালি আমাদের ডিস্টেন্স বের করার ফর্মুলা। আর তম সেকেন্ডের ক্ষেত্রে ডিস্টেন্স বের করার ফর্মুলাতে একটু ডিফারেন্স আছে, সেটা হলো যে এখানে এ টি স্কোয়ারের জায়গায় 2t-1, আর হলো গিয়ে শুরুতে হলো এই টিটা থাকে না। এই হলো ডিফারেন্স, এইটা তোমরা একটু মনে রাখো, এই ফর্মুলাটা অনেক ইম্পর্টেন্ট। আর এই ফর্মুলা থেকে আমরা আরেকটা ফর্মুলা বের করতে পারি, সেটা হলো এর জন্য। এ, মনে করো আমার হলো দুইটা ডিস্টেন্স দেওয়া আছে আর দুইটা সময় দেওয়া আছে, আমি ওখান থেকে এ বের করতে পারবো। আবার হলো গিয়ে আমি তুলনা করে এখান থেকে এরকম একটা ফর্মুলা বা এরকম একটা ফর্মুলা বের করতে পারবো ভগ্নাংশ আকারে। এগুলা এগুলা তেমন লাগে না, এগুলা লাগে না। এটা ইম্পর্টেন্ট। তারপরে হলো এটা ইম্পর্টেন্ট সেকের জন্য আর কি বলতেছি, যেহেতু তোমাদের টার্গেটটাই সেক রিলেটেড। এখানে একটা কোশ্চেন আছে, আমরা কোশ্চেনটা সলভ করার ট্রাই করি। কোশ্চেনে বলছে যে একটি বস্তু 5তম সেকেন্ডে 50 মিটার এবং 10তম সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করে ত্বরণ কত? আমাদের ক্লাসটা একটু পরে শেষ হয়ে যাবে, তোমরা কাইন্ডলি আরেকবার জয়েন করো 9 মিনিট পরে। তো এখানে আমাদের এর ক্ষেত্রে আমরা কি ফর্মুলা পাইছি, যে S2 - S1। S2 কত আমার? 100। আর S1 হলো 50। আর T2 হলো আমার 10 - 5। তো এখানে আমার 50 হইতেছে আর এখানে আমার 5 থাকতেছে, আলটিমেটলি আমার ত্বরণ হলো 10।
তারপর হলো এই যে এখানে আরেকটা ম্যাথ আছে, যে এখানে বলছে একটি বস্তু তার গতির আহ সপ্তম সেকেন্ডে S1 এবং নবম সেকেন্ডে S2 দূরত্ব অতিক্রম করলে S2/S1। এই যে এরকম কোশ্চেন তেমন একটা আসে না, এটা হয়তো ভাইয়া নিজে বানায় দিছিল। এই যে জাহাঙ্গীরনগরের কোশ্চেন, জাহাঙ্গীরনগরের কোশ্চেন গুলা মানে কিছু কোশ্চেন থাকে ইজি হয়, কিছু কোশ্চেন থাকে একটু পেঁচানো থাকে। এখানে কোশ্চেনটা হবে হলো 3 সেকেন্ডে। 3 সেকেন্ডে সে 18 মিটার অতিক্রম করে, তারপর হলো চতুর্থ সেকেন্ডে তাহলে তার মানে চতুর্থতম সেকেন্ডে তার কতটুকু পথ অতিক্রম করছে। তো 3 সেকেন্ডে যেহেতু আমার এত গেছে, তাহলে S=UT + ½ AT² ফর্মুলা থেকে আমি এ বের করছি। দেন হলো গিয়ে চতুর্থ সেকেন্ডের জন্য আমি ফর্মুলা অ্যাপ্লাই করছি। এই যে এখানে যেহেতু এটা, এখানে হলো কোশ্চেনটা হবে হলো 3 সেকেন্ডে, নট থার্ড বা ইয়া। আচ্ছা, এইখানে এগুলো পারবা, এগুলো পারবা তোমরা। না পারলে পরে গ্রুপে বইলো, দেখাই দিব। এই ফর্মুলাটা মনে রাখো। যদি আমার মন্দন দেওয়া থাকে তাহলে আমার মন্দনের ক্ষেত্রে কি হবে। তারপরে এটাও তো তম সেকেন্ডের কোয়েশ্চেন। আমরা নেক্সট টপিকে যাই। ইম্পর্টেন্ট একটা টপিক, ক্রাশের ক্ষেত্রে এগুলা লাগে না, এগুলা সেকের জন্য একদমই দরকার নাই। এটা তো কোনো কালেরই দরকার নাই, এই কোয়েশ্চেন এই ইকুয়েশন এগুলা দরকার নাই সেকের জন্য। সেকের জন্য হলো এইটা মোস্ট ইম্পর্টেন্ট। একদম মনে করো যে 5 স্টার দিয়ে রাখো, এখান থেকে কোয়েশ্চেন আসবেই। এখানে জাস্ট মানে উত্থানকাল বা পতনকাল যেটা আছে ওইটার সাথে 2 গুণ করে দিলে বা 2বার, ধরো আমি একটা জিনিস মানে একটা পাথর এখান থেকে নিক্ষেপ করছি, তো পাথরটা তো আবার নিচে বাউন্স ব্যাক করবে, নিচে আসবে, কারণ হলো গ্র্যাভিটির কারণে। তো উত্থানকাল বলতে এখানে উঠতে তার কতটুকু সময় লাগছে, বা পতনকাল বলতে এখান থেকে পড়তে তার কত সময় লাগছে। আর এখানে সেকেন্ডে কি বলছে, উড্ডয়ন কাল মানে হলো একবার উঠছে তারপর নামছে। বা বিচরণ কাল পুরাটা মানে ডিস্টেন্স তার কভার করতে কতটুকু সময় লাগছে, 2বার, একবার সে উপরে গেছে তারপর নামছে। এই কারণে এই যে পুরা ফর্মুলা সেম দেখো, T=V0, আমি ইউ দিয়ে শিখছিলাম U/G, আর এটা হবে হলো টুয়াইস U/G। তো এখানে দেখো জাস্ট 2 হয়ে গেছে এইটা। আর সর্বোচ্চ উচ্চতা আর হলো আনুভূমিক পাল্লা, এগুলো মনে রাখো। এগুলা ইম্পর্টেন্ট আছে, ডিরেক্ট ফর্মুলা দিয়ে দেয় যে সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা কি বা আর এর ফর্মুলা কি, তোমরা লিখো বা সমীকরণ বের করতে বলো এখান থেকে। অনেকটা সময় তুলনাও করতে দেয় যে আর এর মান যদি এটা হয়, এইচ এর মান যদি এটা হয়, তাহলে H² বাই R এর অনুপাত কি হবে, এরকম দেয়। এগুলা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে তোমরা নিজেরাও দেখতে পারবা। তারপরে এখানে কিছু কথা আছে যে আলফা যত কম সাইন আলফা এর মান তত তত কম, এবং TH ক্যাপিটাল H এর মানও তত কম। এই জিনিসগুলো আর কি তোমরা যখন কিনা থিটার মান দেওয়া থাকবে, মানে আমাদের সাইন² আলফার মান আলফা দেওয়া থাকবে, তখন আমার হলো যে সমানুপাতিক সম্পর্ক, আলফা কম হইলে আমার সাইনের মান কম হইতেছে, H এর মানও কমে যাবে। তো এরকম একটা সম্পর্কর জন্য এখানে লিখে রাখছে। তারপরে এইখানে হলো গিয়ে আলফা যখন 90 ডিগ্রি হবে তখন আমার হলো ম্যাক্স থাকে। তো ওই ম্যাক্স গুলার ফর্মুলাও লেখা আছে, তোমরা এগুলা চোখ বুলাইলেই বুঝতে পারবা। তারপরে এই যে দেখো সম্পর্কের কথা বলছিলাম, এই যে একটা রিলেশন, এখানে একটা রিলেশন। তারপরে হলো গিয়ে এখানে দুইটা, এগুলো লাগে না, এগুলো লাগবে না সেকের জন্য। এই দুইটা এরকম আসে সেকে, এরকম আসে যে তোমাকে এরকম দেওয়া থাকলো এরকম দেওয়া থাকলো বের করতে বলছে। তারপরে tan θ = 4h/r, এটা হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর এখন আমরা কিছু কোশ্চেন সলভে যাই। কোশ্চেনে হলো এখানে দেখো এটা করি। এখানে বলছে একজন লোক 49 মিটার/সেকেন্ড বেগে একটি খাড়া বল উপরে নিক্ষেপ করলো, বলটি সর্বোচ্চ কত উপরে উঠবে। মানে আমার হলো উচ্চতা বের করতে বলছে এইচ। এই যে এইচ এর ফর্মুলা কি, U² বাই 2IC। তো আমার ইউ এর মান দেয়া আছে হলো গিয়ে 49, আর হলো গিয়ে এখানে আমি জাস্ট এখানে ক্যালকুলেশনটা ইজিলি করা যাবে। 49 2 × 49 × 2 × 10। এখানে আমি করছিটা কি, 9.8 ছিল না আমার, 9.8 কে আমি করছি কি 10 ভাগ 98 লিখছি। তো 98 জিনিসটা কি, 98 হলো 49 × 2 না। তো ওই কাজটা এখানে করছি, এটা এটা কেটে দিলাম। তারপরে হলো গিয়ে আমার এখানে থাকতেছে 4, আর হলো এখানে 49, আমি 10 দিয়ে যদি আমি এখানে তারপর হলো আমি 4 দিয়ে ভাগ করে দিব। তো ওইরকম ইজি ওয়েতে বা তোমাদের মতো করে তোমরা করতে পারো। আরো সংক্ষিপ্ত যদি কোনো শর্টকাট পাও ক্যালকুলেট করার হাতে, আর থেকে তো ক্যালকুলেটর থাকবে, তো ওরকম তোমাদের আহামরি হ্যান্ড ক্যালকুলেশনের জন্য শর্ট ট্রিক্স এর দরকার হবে না। তারপরে এই যে একটি বস্তুকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে নিচের কোনটি সঠিক। তো আমাকে এখানে মানে এই যে দেখো এই ফর্মুলাটা ইউজ করে তারপরে আমার সলভ করা লাগছে।
এখানে আর এর সাথে এইচ এর সম্পর্ক, যখন আমার আর আর এইচ এর সম্পর্ক বলবে তখন তুমি চোখ বন্ধ করে tan থিটা ইকুয়াল টু 4h/r ইউজ করবা। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, বাট সেকে ব্যতিক্রম তেমন একটা দেয় না, নর্মাল মানে কি বলে গতানুগতিক প্রশ্ন থেকেই দেয়। যেমন এই যে এইখানে যে বলছিলাম, যে বললাম না যে একটু বিকল্প থাকে, এই যে tan থিটা ইকুয়াল টু 4h/r, বাট এইখানে এই যে 4h/r টা অ্যাপ্লাই করে নাই, সব সময় একটু ইয়া করে, ঝামেলা করে। তারপরে আরেকটা টপিক আছে, এগুলা হলো নর্মাল, তোমরা পারবা এগুলা। পরন্ত বস্তু, পরন্ত বস্তুর জিনিসটা দেখবা। পরন্ত বস্তুর ক্ষেত্রে ই কে সমান সমান mgh, ভূমি স্পর্শ মুহূর্ত গতিশক্তি, এই জিনিসটা দেখবা। আর হলো এই টাইমটা, আর হলো এই বেগ, এই তিনটা জিনিস হলো বেশি ইম্পর্টেন্ট। এগুলো থেকে ম্যাথ আসে পরন্ত বস্তুর ক্ষেত্রে। তো এই যে এখানে একটা দেখো, যে স্থির অবস্থায় 400 ফুট উপর থেকে একটি মানে এক খণ্ড পাথরকে ফেলে দেওয়া হলো, এর অন্তবেগ বা শেষ বেগ কত ফুট সেকেন্ড হবে। তো আমার অলরেডি ফুট দেওয়া আছে, তো আমার হলো কোনো মানে কনভার্ট করা লাগবে না। ক্যালকুলেটরে কিন্তু তোমার একটা অপশন আছে, ওইখান থেকে তুমি মিটারকে ফুটে নিতে পারো, বা মিটারকে অন্যান্য জিনিসে তুমি কনভার্ট করতে পারো। তো পরীক্ষার হলে তোমার, তুমি মনে করো যে দিল একটা, তোমার হলো চেঞ্জ করা লাগতেছে, বাট তোমার মনে নাই যে এক্সাক্ট মানটা কত হবে, বা কোনটা দিয়ে গুণ করে তোমার ওই মানটা আসবে। তো তোমরা ক্যালকুলেটরে ওইগুলা ইউজ করে তারপরে মানটা বের করতে পারবা। তো আমাদের বলছে যে বেগ কত হবে, ভি ইকুয়াল টু √2gh। আমরা হলো গিয়ে যেহেতু আমাদের বেগের ফর্মুলা চাইছে, আর এখানে বলছে যে পাথরকে ফেলে দেওয়া হলো, তার মানে পরন্ত বস্তুর ফর্মুলা ইউজ করতে হবে। তো ওই ফর্মুলা ইউজ করে আমরা এখানে এই মানটা বের করছি। এই তো পরন্ত বস্তুর চাইতে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হলো মিনার বা ঊর্ধ্বমুখী ত্বরণ। এই ক্ষেত্রে এই যে এই ফর্মুলাটা অনেক বেশি আসে, ডিরেক্ট ফর্মুলাও আসে, এই ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথও করতে দেয়, যে এইচ ইকুয়াল টু -ut প্লাস হাফ জিটি স্কোয়ার। কারণ হলো গিয়ে যখন আমাদের ইয়া হয়, আহ মিনারের ক্ষেত্রে যখন আমাদের ম্যাথ গুলা করতে হয়, তখন আমাদের হলো জিটাকে আমরা, আইদার তুমি ইউটাকে নেগেটিভ করবা অথবা জিটাকে নেগেটিভ করবা, যে কোনো একটা জিনিস। তো সব সময় বেশিরভাগ ক্ষেত্রে ইউটাকেই নেগেটিভ করা হয়। তো একটা ম্যাথ করলে দেখতে পারবা। এখানে দেখো কি বলছে, একটি মিনারের চূড়া হতে 2 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে পাথর নিক্ষেপ করা হলে 2 সেকেন্ড পর ভূমিতে পতিত হয়। মিনারের উচ্চতা কত? ধরো এইটা হলো আমার একটা মিনার, পাহাড়ি ধরো। তো এখান থেকে আমার একটা নিক্ষেপ করছে, উপরে উঠছে, উপরে উঠার পর তারপরে সে পড়ছে। তো সেই ক্ষেত্রে যেহেতু সে নিচে পড়তেছে, জি এর কারণে সে নিচে পড়তেছে, এই কারণে আমরা জিটাকে নেগেটিভ না করে ইউটাকে নেগেটিভ ধরি। তো সেক্ষেত্রে আমার ফর্মুলা কি, এইচ ইকুয়াল টু -ut প্লাস হাফ জিটি স্কোয়ার। তো আমার ইউ দেওয়া আছে, তারপরে কি টি দেওয়া আছে, জি এর মান তো আমরা জানি। তো সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করে জাস্ট মানটা বের করে ফেলবো। ইউ নেগেটিভ হবে কেন, এই তো বললাম যে ইউ নেগেটিভ হবে, যে যখন কিনা আমরা উপরে নিক্ষেপ করতেছি, সে তো আবার নিচে পড়তেছে। নিচে পড়ার কারণটা কি, নিচে পড়ার কারণ হলো মানে আমাদের জি বা অভিকর্ষ ত্বরণের কারণে সে নিচে পড়তেছে। তো এই কারণে আমরা ইউটাকে নেগেটিভ ধরি। আমরা যদি জিটাকে নেগেটিভ ধরি তাহলে কিন্তু আমাদের হইতেছে না, নিচে তো সে ব্যাক করতেছে। এমন যদি যদি আমাদের বলতো এইটুকু অংশের জন্য যদি বলতো, তাহলে আমরা এখানে জি নেগেটিভ ধরতাম, কারণ সে উপরে উঠতেছে। নিচে পড়ার কারণে আমরা হলাম গিয়ে তারে নেগেটিভ ধরতে পারতেছি না, আমরা ইউটাকে নেগেটিভ ধরছি। তারপরে একটা আছে বোমার একটা ম্যাথ আছে, ওই বোমার ম্যাথটা অনেকবার রিপিট হয়। এই যে এইটা একটা কোয়েশ্চেন আছে, এটা রিপিট হয়। তারপরে কোয়েশ্চেন ব্যাংকে দেখবে আরেকটা বোমার একটা ম্যাথ আছে, ওটা রিপিট হয়। এই যে এই কোয়েশ্চেনটাতে দেখো কি বলছে, যে বিচরণকাল বের করতে বলছে, মানে হলো আমার টি বের করতে বলছে। 5 মিটার উচ্চতা থেকে একটি বলকে 20 মিটার/সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলো, বলটির বিচরণকাল কত? তো আমার এখানে কি দেওয়া আছে, আমার হলো গিয়ে মিনারের উচ্চতা এইচ এর জিনিসটা দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, তারপর হলো আমার থিটা দেওয়া আছে, আর হলো গিয়ে আমাকে বলছে বিচরণকাল বের করতে। তো আমার যেহেতু বলছে কি যে নিক্ষেপ করার পর সে আবার ব্যাক করে, তার মানে হলো আমার মিনারের ফর্মুলা ইউজ করতে হবে, -ut প্লাস হাফ জিটি স্কোয়ার বের করছি। বের করার পরে এখান থেকে আমার একটা ফর্মুলা আসবে, ওই ফর্মুলাটাকে আমরা আবার মানে এখানে যে মানে এটা টোটালি ক্যালকুলেটর ছাড়া করা পসিবল না, ক্যালকুলেটর ছাড়া এই ক্যালকুলেশনটা করা হলো দেখানোর, ওগুলো একটু দেখাই। তো পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তু যেটা ছিল, তো এখানে আমাদের হলো পড়ন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের টাইম হবে হলো h/u। এইচ জিনিসটা হলো সর্বাধিক উচ্চতা, আর ইউ হলো আমাদের আদিবেগ। তারপরে হলো গিয়ে আমাদের যে জিনিসটা আছে সেটা হলো গিয়ে
উপর থেকে উচ্চতা যদি বের করতে বলে তাহলে আমাদেরকে এই ফর্মুলা ইউজ করতে হবে, হাফ জিটি স্কোয়ার। আর ভূমি থেকে যদি উচ্চতা বের করতে বলে তাহলে হবে এইচ মাইনাস হাফ জিটি স্কোয়ার। মানে ধরো এইটা হলো গিয়ে আমাদের টোটাল উচ্চতা হবে আমাদের এইচ, এটা পুরাটা হলো এইচ। যদি আমাকে উপর থেকে উচ্চতা বের করতে বলে তাহলে হবে এইটুকু, এই পার্টটুকু হবে না, তো হাফ জিটি স্কোয়ার। আর যদি বলে ভূমি থেকে উচ্চতা তাহলে এইচ মাইনাস হাফ জিটি স্কোয়ার, যেটা বা এইচ মাইনাস এইচ প্রাইম, একই কথা। তো এখানে আমাদের কোশ্চেন একটা সলভ করে নেই আমরা, তাইলে হবে। এখানে একটা কোশ্চেনই আছে, এটা করলে এটা হলো কুয়েটের ম্যাথ। আচ্ছা, আমাদের কোশ্চেনে বলছে যে একটি বস্তুকে 400 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো, একই সময়ে একটি বস্তুকে 50 মিটার/সেকেন্ড বেগে ভূমি থেকে উপরে নিক্ষেপ করা হলো, বস্তুদ্বয় কখনো কোথায় মিলিত হবে? তো ঘটনাটা কি হয়েছে, যে ধরো এইখান থেকে একটা জিনিস ফালানো হইতেছে আর এখান থেকে একটা জিনিস নিক্ষেপ করা হইতেছে, ধরো এই জায়গাতে তারা হলো মিলিত হবে। আর এখন আমাকে বের করতে বলছে যে এই জায়গাটা কোথায়, আর হলো যখন তারা মিলিত হবে তখন আমার টাইম কতটুকু লাগবে। তো আমাদের এখানে তো আমরা বলছি যে সময় জিনিসটা হবে হলো h/e। আমার এইচ কি, যে 400 মিটার, পুরাটা উচ্চতা আমার দেওয়া আছে হলো গিয়ে 400 মিটার দেওয়া আছে। তারপরে বলছে কি যে একটি বস্তুকে ভূমি থেকে উপরে উঠানো হয়েছে 500 মিটার বেগে, সরি 50 মিটার বেগে হলো উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। আর হলো গিয়ে যখন ফেলা হয়েছে, ফালানোর সময় কিন্তু আমাদের ওই কি বলে, কোনো বেগ দেই বা না দেই, জি বেগেই কিন্তু সে পড়বে, ওইটা নাই। তো আমাদের এখন এখানে টি বের করতে হবে, টি ইকুয়াল টু h/u। তো এইচ এর মান হলো আমার 400, ইউ এর মান হলো 50, তো সেক্ষেত্রে আমার ভাগ করলে আসছে কি 8 সেকেন্ড। এখন মিলিত হবে, আইদার আমি এখান থেকেও করতে পারি বা এইখান থেকেও করতে পারি, যেটাই করি না কেন আমার মিলিত হওয়ার জিনিসটা সেমই আসবে। তো মিলিত হবে হলো এইচ মাইনাস হাফ জিটি স্কোয়ার জায়গাতে, ভূমির হিসাবে হলো 80 মিটারে। আর আমি যদি ভূমির হিসাব না করি বা উপর থেকে হিসাব করি তাহলে আমার মিলিত হবে, যে ধরো এখানে হলো মিলিত হওয়ার যে জিনিসটা করছে এটা বাদ দিলাম, আমরা মিলিত হওয়ার জন্য করলাম হলো গিয়ে হাফ জি টি স্কোয়ার। টি স্কোয়ারের মান কত আসবে 64। আর জি এর মান যদি আমি 10 ধরি, আর হলো হাফ থাকলে হলো গিয়ে আমার এখানে 2 থাকতেছে, এখানে আসতেছে হলো 32, 320 আসতেছে। তো উপর থেকে আমার 320 বা 320, মানে 320 মিটার পার করলে হলো আমার মিলিত হইতেছে। এখন নিচ থেকে তাহলে কত হবে, নিচ থেকে হবে 400 মাইনাস ওই জিনিসটা। তো আলটিমেটলি আনসার আমার সেমই আসবে, আমি এইচ মাইনাস হাফ জিটি স্কোয়ার নেই বা হলো হাফ জিটি স্কোয়ার নেই, যেটাই নেই না কেন আমাকে জাস্ট উপর বলে দিতে হবে যে উপর থেকে উচ্চতা এটা বা নিচ থেকে উচ্চতা এটা। তো এই ছিল হলো আজকের গতিবিদ্যা ক্লাস। আহ গতিবিদ্যার চাইতে হলো গিয়ে আমি পার্সোনালি বলবো যে গতিবিদ্যার চাইতে স্থিতিবিদ্যা জিনিসটা ইম্পর্টেন্ট বেশি। গতিবিদ্যার হলো গিয়ে হাতে গোনা কয়েকটা জিনিস, সেটা হলো গিয়ে আহ সেকের জন্য এই জিনিসগুলা, এই যে ওই এই যে এই জিনিসগুলো সেকের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, একদম মুখস্থ যেন থাকে কোন সময় কোন জিনিসটা হয়। আর হলো গিয়ে কখন, মানে আরেকটা জিনিস এই যে এটা টেন থিটা ইকুয়াল টু 4h/r, কত ডিগ্রি মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে 4h/r সমান হবে 45 ডিগ্রিতে। যদি আমার বলে যে 4h=r হবে, তাহলে আমার কি এই টার্মটা আমার 1 হওয়া লাগতেছে না? তো 10 কত ডিগ্রির মানের ভ্যালু 1, 45। তো সেক্ষেত্রে আমাকে মানে এইটা আমরা লিখতে পারি যে 45 ডিগ্রি যদি হয় আলফার ভ্যালু, তাহলে আমার 4h হবে হলো আর এর সমান। আর এইচ মানে কি, এইচ হলো আমার সর্বাধিক উচ্চতা, আর আর হলো গিয়ে আমার হলো সর্বাধিক পাল্লা। তো সর্বাধিক পাল্লা কখন হয় বা কখন না হয় এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, আলফার মানের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। তোমরা ভার্সিটি কয়ের কোশ্চেন ব্যাংকটা দেখো, এইখানে যতগুলা কোশ্চেন আছে সবগুলো তোমরা সলভ তো করবাই, তারপরে ভার্সিটি কয়ের কোশ্চেন ব্যাংক গুলো দেখবা। পাল্লা কি, আসলে পাল্লা জিনিসটা হলো গিয়ে যে ক্রাশের ক্ষেত্রে যখন সে এইভাবে সে ইয়ে করে তখন এইটা হলো গিয়ে আমার হলো গিয়ে মানে এইটাকে বলা হয় হলো গিয়ে পাল্লা, এইভাবে সে যায়, এইটারই বলা হয় মূলত পাল্লা। তো আমি নিজেও ওরকম ভাবে সংজ্ঞা দেখি নাই বা সংজ্ঞা পড়ি নাই, তো এইটুকু পাল্লা বলে আমি এইটুকু জানি। তো এটাই তোমাদেরকে বলছি। আই ডোন্ট নো আমার জানা ঠিক আছে কিনা, আমার জানাও ভুল হইতে পারে। তো এই ছিল আজকের জন্য ক্লাস। তোমাদেরকে টাস্ক তো নর্মালি যেরকম দেই ওইরকমই, যে এখানে যা পড়াইছি এগুলো তোমরা কমপ্লিট করবা। আর ম্যাক্সিমাম ম্যাথই কিন্তু আমি এখানেরটা করি নাই,
রাজনীতিবিদ্যাতে ম্যাক্সিমাম করে দিছি, তো এটার ক্লাস ডিউরেশন বড় ছিল। এটাতে ম্যাক্সিমাম ক্লাস মানে ম্যাক্সিমাম জিনিস আমি করে দিব না, তোমরা নিজেরা করবা। তো যদি পারো বা যদি মন চায় তাহলে টাস্ক গ্রুপে সাবমিট করো, যদি না করো তাও কোনো ফোর্স নাই তোমাদের উপর। তো এই ছিল আজকের ক্লাস। তো আগামী কালকে তোমাদের হলো ফিজিক্স ক্লাস হবে, আধুনিক ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের উপর, ওই জিনিসটা তোমরা একটু পড়ে আইসো। ক্লাসটা মোস্ট প্রবাবলি আমি 3টার দিকে নিতে পারি। এখন তোমরা টাইম দাও, 3টার দিকে করবা, তোমরা ডিসকাস করো গ্রুপে যে 3টার দিকে ক্লাস করবা নাকি ইফতারের পর। তোমাদের টাইমের উপর ডিপেন্ড করে আমি ক্লাস নিব। এই ছিল আজকের জন্য। আল্লাহ হাফেজ। তোমরা টাস্ক গুলো সাবমিট করো, এটাই থাকবে বলার, আর কিছু না।